বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর থার্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে, যেটা আমি বলছিলাম যে স্টুডেন্টদের কিন্তু সবথেকে ভালোভাবে বোঝা উচিত। দেখো যতটা না আমাদের অ্যাজ এ পেন্সিল দিয়ে মানে কাগজের ওপর ছবি আঁকা উচিত, তার থেকেও বেশি ভাবা উচিত। ভাবনার মধ্যে দিয়ে ছবি আঁকাটা কিন্তু দরকার, তবে তুমি বুঝতে পারবে যে তোমার ছবি আঁকার পেছনে মোটিভেশনটা কি, তুমি কেন আঁকছো, কি আঁকছো, এটার পারপাস কি, ফিউচারে কোথায় কাজে লাগবে, মানে আদৌ কি কাজে লাগবে নাকি, মানে আর কি বলবো। যাই হোক, কিন্তু হ্যাঁ বলার তো উচিত, কারণ তোমাদেরও জানতে হবে যে হ্যাঁ আমরা যে ছবি আঁকি তো এটা অ্যাকচুয়ালি কি ফিউচারকে বিল্ড করবে নাকি শুধুমাত্র জাস্ট বলবো যে হ্যাঁ আমি আমার প্যাশনকে বাঁচিয়ে রেখেছি, ব্যাস এতটাই। দেখো প্যাশনকে বাঁচিয়ে রাখাটাও আমার মনে হয় যে সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ সেটা অনেকেই করতে পারে না। তো এনিওয়ে ছাড়ো, যদি আমরা কথা বলি যে হ্যাঁ আমরা সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে স্টাডি করছিলাম, আমি প্রথম এপিসোডেই স্টাডি করছিলাম যে নর্মালি স্টাডি করিনি, আমি বলছিলাম যে সাবজেক্টিভ ড্রয়িং বলতে আমরা কী বুঝি, আর সেটাকে আমি 4টে ভাগে ভাগ করেছিলাম আর তোমাদেরকে ইজি ওয়েতে বোঝাচ্ছিলাম যে হ্যাঁ সাবজেক্টিভ ড্রয়িংয়ের ডিফারেন্ট অ্যাপ্রোচটা কী আর কীভাবে আমরা তার উপর রিসার্চ করছি। অ্যান্ড তারপরে আমরা ডিসকাস করছিলাম যে সাবজেক্টিভ ড্রয়িং আমরা কীভাবে করব। কম্পিটিশানে যখন একটা টপিক দেবে বা ফাইন আর্টসের এক্সামে যখন কোনো একটা টপিক দেবে, তখন আমরা 2 ঘন্টার মধ্যে কীভাবে একটা সাবজেক্টিভ ড্রয়িংকে নামাবো, কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, টপিকটাকে কীভাবে বুঝবো, কীভাবে একটা কনসেপ্টকে ডিফাইন করবো, কম্পোজিশন কীভাবে বিল্ড করবো, তো সমস্ত কিছুকে নিয়ে কথা বলছিলাম। অ্যান্ড তারপরে আমরা যেটাকে নিয়ে স্টাডি করছিলাম সেটা হচ্ছে যে একটা সাবজেক্টিভ ড্রয়িং তো আমাকে দিল, মানে একটা টপিক আমাকে দিল, সেখানে ডিফারেন্ট কনসেপ্ট কীভাবে বিল্ড করা যায়, তো সেটাকে নিয়ে কথা বলছিলাম। অ্যান্ড দেন আমরা যেটাকে নিয়ে স্টাডি করছিলাম সেটা একটা বলা চলে মেজর কনফিউশন, যেটা স্টুডেন্টদের মনের মধ্যে চলে আসে যে হ্যাঁ আমরা ড্রয়িং স্কুলে যে ড্রয়িংটা করছি সেটাই কি কম্পিটিশানে ড্র করা যায়, ডেলি লাইফে আমরা যেটা স্টাডি করি সেটাই কি কম্পিটিশানে করা যায়, কম্পিটিশানের ড্রয়িংয়ের সাথে কি ডিফারেন্স রয়েছে, তো সেটাকে নিয়ে কথা বলছিলাম। এবার আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমাদের মাথার মধ্যে কিন্তু আনা উচিত। সেটা হচ্ছে দেখো তোমাকে একটা টপিক দিল, অবভিয়াসলি তোমাকে হয়তো যে কোনো, আমি এক্সাম্পল দেবো যদিও, ধরো তোমাকে একটা টপিক দিল, একটা নাম দিল, বললো যে এটার উপর ছবি আঁকো। এবার দেখো একটা টপিকের উপর কি আমরা একটাই ছবি আঁকতে পারি নাকি আমরা হাজারটা বলবো না, কিন্তু অনেকগুলো ছবি আঁকতে পারি। তো সেটাকে নিয়ে আমরা কথা বলবো যে একটা টপিকের মধ্যে আমরা কীভাবে ডিফারেন্ট কনসেপ্ট ডিফাইন করতে পারি। এবার দেখো এইটাকে নিয়ে ডিসকাশন করার আগে আমি শুরুতেই বলবো যে দেখো আমাদের না, মানে হ্যাঁ ধরো আমার তোমার বাকি যারা রয়েছে প্রত্যেকের ভাবনা কিন্তু আলাদা, আমাদের প্রত্যেকে কিন্তু থট কিন্তু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে কী হয়েছে, হ্যাঁ তুমি একটা টপিককে নিয়ে যেরকমভাবে রিসার্চ করবে, হ্যাঁ হতে পারে যে তুমিও গুগলে সার্চ করলে, আমিও গুগলে সার্চ করলাম, এবার আমার কাছে কিছু রেজাল্ট আসলো 5-6টা, তোমার কাছেও 5-6টা রেজাল্ট আসলো। এবার তুমি তার মধ্যে যে রেজাল্টটা পিক করলে, মানে যে ড্রয়িংটা ভাবলে যে হ্যাঁ আমি করব, আমি হয়তো সেটা নাও করতে পারি, কারণ আমাদের কিন্তু ভাবনা আলাদা। আমরা হয়তো ওই টপিকটাকে অন্যভাবে ভাবছি, তুমি অন্যভাবে ভাবছো, তোমার মধ্যে মাথায় আসছে যে হ্যাঁ এই টপিকটাকে দিয়ে আমি এই ছবিটা করব, আমি ভাবছি ওই ছবিটা করব। সেক্ষেত্রে কী হয় যে আমাদের অবভিয়াসলি বুঝতেই পারছো সেক্ষেত্রে টপিকের বেস করে দুটো ডিফারেন্ট ড্রয়িং কিন্তু উঠে আসে। এবার এরকমভাবে কিন্তু দেখতে পাওয়া যায় যে হ্যাঁ যদি 10 জন স্টুডেন্টও যদি বসে না, তাহলে সেক্ষেত্রে একটা টপিকের ওপর কিন্তু 10টা ড্রয়িং করা যায়, কারণ প্রত্যেকের ভাবনা আলাদা হয়, তাদের চিন্তা শক্তি থেকে শুরু করে তাদের যে মানে ডেলি লাইফে তারা কি দেখছে তার ওপর বেস করে কিন্তু এটা প্রচুর কিন্তু ম্যাটার করে। দেখো আজকে যে স্টুডেন্টটা হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ আছে, সে হয়তো প্রচুর ইউটিউবে ভিডিও দেখছে, তো তাদের মনে হবে যে হ্যাঁ ভাই কম্পিটিশানে ড্র করতে হলে আমাকে খুব ভালো কালারফুল, খুব রিয়েলিস্টিক ড্রয়িং করতে হবে, বা আমাকে এমন কোনো ড্রয়িং করতে হবে। হ্যাঁ প্রচুরজন এরকম থাকে যারা সেলিব্রিটিদেরও পোর্ট্রেট করে দেয়, মানে হ্যাঁ মানছি যে অনেকেই এইরকম ড্রয়িং করে ভাইরাল হয়, ভিডিওকে ভাইরাল করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি কম্পিটিশনে ওই ছবিটা করবে। তো এটা বোঝো যে সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর কিছু পোস্ট হয়, হ্যাঁ আমাদের চ্যানেলে এই জন্যই হয়তো কেউ দেখে না, সেটা আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় যে দেখো এটা তোমাদের ভাবনাটা আসা দরকার, তাই জন্য যতটা না তোমরা সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় থাকো, এরকম কিছু চ্যানেলকে ফলো করো যেখানে তোমাকে ওইগুলো শেখাবে, বোঝাবে যে কীরকম কাজ করতে হবে, নাকি জাস্ট ভাইরাল হতে হলে কী কাজ করতে হবে তুমি জাস্ট সেটা দেখলে। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ ডিফারেন্ট থট অ্যাপ্লাই করতে হবে, যে আমরা যখন একটা ছবি আঁকছি সেটা হতে পারে আমরা বাড়িতে আঁকছি বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন কম্পিটিশনে করছি তখন কিন্তু বুঝতে হবে যে তুমি টপিকটার উপর কী কাজ করছো। বা যদি তোমাকে একটা ড্রয়াজু লাইকও বলে যে হ্যাঁ যেমন খুশি আঁকো, সেক্ষেত্রে তুমি এমন কি ড্রয়িং করবে যেটা প্রচুর ইম্প্যাক্ট আনবে, যেটা প্রচুর অ্যাটেনশন গেইন করবে। তো এটা কিন্তু খুবই ভাবার ব্যাপার। নর্মালি কী হয় যে স্টুডেন্টরা আজকের দিনে না ওইভাবে কেউ ভাবে না, ভাবে যে ধুর ড্রয়িং স্কুলে তো মানে এরকম বোর ফিল
ফিল করাচ্ছে, কী সমস্ত ছবি আঁকতে দিচ্ছে, এর থেকে ভালো যে আমি দেখি যে ওই আর্টিস্টটা কী করছে, যে ইউটিউবে প্রচুর ভাইরাল, প্রচুর ভিউজ পাচ্ছে, তো সে হয়তো কোনো একটা সেলিব্রিটি পেন্টিং করে দিল, কোনো একটা ইউটিউবারের ছবি এঁকে দিল, তো ব্যাস তুমি ওটাই কম্পিটিশনে করে দিলে। এটা কিন্তু হয়েছে, এটাকে নিয়ে আমি আগেও অনেকবার কথা বলেছি, কারণ এটা কিন্তু খুবই মানে চোখে লাগে। আর সত্যি বলতে গেলে কিছু মানুষ তো থাকেই যারা বলে যে এটাই হচ্ছে জেনারেশন, আজকের দিনে আর্টিস্ট কোথায়, আজকের দিনে তো সবাই এন্টারটেনার, সবাই আমাদেরকে এরকমভাবে অপমান করে। তাই জন্য এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে ভাবনাটাকে রাখবো। একটা টপিক যদি তোমাকে দেয় তো সেই টপিকটাকে নিয়ে তোমরা ভাবো। আর হ্যাঁ, এটা ঠিক যে এই ভাবনাটা শুধুমাত্র এমন নয় যে হ্যাঁ তুমি বেশ কিছু ড্রয়িং বুক স্টাডি করলে তাতে হয়ে গেল, বা তুমি একটুখানি সোশ্যাল মিডিয়া ঘাঁটলে একটুখানি কিছু রিপোর্ট পেলে তাতে হয়ে গেল। তোমার কিন্তু রাস্তায় বেরোতে হবে, তুমি রিয়েল লাইফ সিনকে ফলো করো, তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে একটা টপিকের মধ্যে কি ইনার মিনিং রয়েছে, কি ইমোশান রয়েছে, কি মানেটা বোঝাতে চাইছে, তার মধ্যে দিয়ে কি বেরিয়ে আসবে, কি সিনটা বেরিয়ে আসবে, কিছু করুণ কী বলবো মানে মুহূর্ত বেরিয়ে আসবে। তো সেইগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য একটা মানুষ যেটা ভাবছে পাশের মানুষটা নাও ভাবতে পারে, সে হয়তো অন্যভাবে ভাবতে পারে। এবার দেখো এটাই কিন্তু মেজর ফ্যাক্টর কাজ করে, যে একটা টপিক যখনই উঠে আসে না, দেখো এটাই কিন্তু একটা মেজর রিসার্চের ব্যাপার, যে প্রচুর টিচাররা থাকে ওরাও কিন্তু এরকমভাবেই ভাবে যে হ্যাঁ আমি একটা টপিক দিয়ে দিলাম, এবার আমি দেখছি যে প্রত্যেকটা স্টুডেন্ট কীরকম কীরকম কাজ করছে, আর সেটাই কিন্তু মেজর একটা ফ্যাক্টর কাজ করে যে প্রত্যেক স্টুডেন্ট আলাদা আলাদা। হ্যাঁ এটা ঠিক যে একজন দুজন স্টুডেন্ট এরকম থাকে যে পাশের জনেরটা দেখে কপি করে নেয়, তো আর কি বলবো। কিন্তু হ্যাঁ এটা মেজর লক্ষ্য করা যায় যে একটা টপিক যখন আসে না, ধরো আর্ট কলেজ যখন কোনো একটা রিসার্চ করানো হয়, দেখা যায় যে একটা টপিক তোমাকে দিল, মানে তোমাকে দিল না, একটা মানে পুরো গ্রুপের মধ্যে দিল, তো সেখানে আলাদা আলাদা মানুষ কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে কিন্তু সেই টপিকটাকে ডিফাইন করছে, ডিফারেন্ট কনসেপ্ট লাগাচ্ছে, তাদের মাথার মধ্যে অন্য কিছু আসছে, তাদের ডেলি লাইফে হয়তো তাদের যে এক্সপিরিয়েন্স, তারা যেটা পর্যবেক্ষণ করছে, তো তাদের ওপর ডিপেন্ড করে। বা দেখো সবার পর্যবেক্ষণ এক হয় না, তুমি হয়তো ভাববে যে হ্যাঁ আমি একদম সাদা মনে পর্যবেক্ষণ করবো, মানে সাদা মনে মানে আমি বলতে চাইছি ওখানে কোনো মানে এমন কোনো ক্যাচাল থাকবে না, কোনো পলিটিক্যাল সাইড থাকবে না, কোনো এমন কিছু সিনারিও থাকবে না, কিন্তু অন্যজন হয়তো সে হয়তো একটুখানি সমাজের ওই দিকগুলোকে তুলে ধরলো। তো সেক্ষেত্রে কী হয়েছে, ড্রয়িংয়ের মধ্যে কিন্তু এটা কিন্তু ফুটে ওঠে যে একটা মানুষ তার ডেলি লাইফে কী চলছে, তার মাথায় কী চলছে, সেটাই কিন্তু ফুটে ওঠে যখন সে একটা টপিককে ডিফাইন করে। তাই জন্য এটা কিন্তু প্রচুর ভাবার বিষয় যে নর্মালি স্টুডেন্টরা ভাবে না ঠিকই, তারা তো ভাবে যে ভাই আমি ইউটিউবে সার্চ করলাম বা কোনো একটা বই থেকে পেয়ে গেলাম, আমাকে কেন ভাবতে হবে। তো আমি কিন্তু এটা অনেকেই যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে, আমাকে কোনো একটা টপিক দেয়, আমি কিন্তু তাদেরকে বলি যে দেখো তুমি ভাবো যে তোমার মাথায় কী চলছে, তারপরে আমি তো বলবো, আমি ঠিকই বলবো, কিন্তু তোমাকে আগে ভাবতে হবে। তো এটা কিন্তু খুবই দরকার যে যখনই কোনো একটা টপিক আসবে তুমি ভাবো যে পসিবিলিটি কী থাকতে পারে, যে হ্যাঁ এই টপিকের ওপর ডিফারেন্ট অ্যাপ্রোচে কতগুলো ছবি হতে পারে। এবার দেখো তোমরা অনেকেই বলবে যে দাদা বুঝতে পারলাম না তুমি কি বললে, তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো আমি প্রথমে না একটাই এক্সাম্পল দেবো, কিন্তু এক্সাম্পলের ওপর ডিপেন্ড করে মানে ওই টপিকটার উপর ডিপেন্ড করে আমি বেশ কিছু তোমাদেরকে কনসেপ্ট বোঝাবো, সেটা কিন্তু প্রচুর ফ্যাক্টর কাজ করে। আর হ্যাঁ অলরেডি আমি এর ওপর কাজ করেছি, তাই জন্য অসুবিধা তোমাদের কিছুই হবে না। দেখো আমি ধরো একটা এক্সাম্পল তুললাম যে দুর্গাপুজো। নর্মালি কী হয় যে তোমাকে একটা ধরো বলে দিল যে বাঙালির উৎসব আঁকতে দিল, তো সেক্ষেত্রে কী হয় যে বাঙালির উৎসব তো অনেক আছে, বসন্ত উৎসব আছে, অনেক উৎসব আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে যে দুর্গাপুজোর ওপর কাজ করে, কারণ দুর্গাপুজো বাঙালির একটা খুবই বড় উৎসব। অবভিয়াসলি মানে ভাবতেই পারছো এখন তো মানে প্রায় 3-4 মাস ধরে প্রিপারেশান চলে। মানে হ্যাঁ এটা ঠিক যে প্যান্ডেলে তো মানে ঢুকে যায় একদম দুর্গাপুজো শুরুই হলো না তার আগে থেকে, মানে ওপেনিংয়েরও আগে থেকে শুরু হয়ে যায়, আর কি বলবো। তো সেক্ষেত্রে দুর্গাপুজো একটা খুবই বড় আমাদের কাছে ইমোশন, বাঙালির আবেগ দুর্গাপুজো। তো সেক্ষেত্রে দুর্গাপুজোর ওপর কিন্তু প্রচুরজন কাজ করে। এবার দেখো তোমাকে বলতে পারে যে হ্যাঁ বাঙালির উৎসবের ওপর কাজ করে, বা তোমাকে জাস্ট সিম্পল বলে দিল দুর্গাপুজোর ওপর কাজ করে। এবার দেখো তোমাকে জাস্ট দুর্গাপুজো বলেছে, এখানে কিন্তু আর বেশি কিছু বলেনি, তো তুমি কী অ্যাঙ্গেল করতে পারো। এবার তোমরা অনেকে বলবে দাদা দুর্গাপুজো তো ঠিকই আছে বললো, কিন্তু ডিপেন্ড করে কোন টাইমে বললো। এবার দেখো হতে পারে যে হয়তো দুর্গাপুজোর আগে হয়তো মহালয়ার টাইম করে হয়তো তোমাকে হয়তো ছবিটা আঁকতে মানে কম্পিটিশানে হয়তো দুর্গাপুজোর জন্য আঁকতে বলো। তো সেক্ষেত্রে কী হয় যে প্রচুর স্টুডেন্টরা ভাবে যে তাহলে সেক্ষেত্রে কি আমি মহালয়াটাকে ডিফাইন করবো যে হ্যাঁ মা দুর্গার চক্ষুদান, কারণ ওটাও তো একটা দুর্গাপুজোকে সিম্বলাইজ করছে, মানে অ্যাজ এ মিনিংটা তো ওটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ দুর্গাপুজোর যে মানে কী বলবো মানে এই যে শুরুটা ওটাই তো মানে মহালয়া দিয়ে তো আসছে, তো তাহলে অনেকেই কী করে যে সেক্ষেত্রে কী হয় যে মহালয়ার ওপর কিন্তু কাজ করে যে হ্যাঁ চক্ষুদান হচ্ছে, কারণ চক্ষুদানটা একটা খুবই বড় একটা মিনিং দাঁড়ায়। তো সেক্ষেত্রে কী হয় যে যখন স্টুডেন্ট যখন এরকম একটা ছবি করে সেক্ষেত্রে কী হয় যে জাজ ভাবে যে হ্যাঁ স্টুডেন্ট জানে যে এই দিনটায় কী হয়, কারণ অনেকেই জানে না যে মহালয়ার যে চক্ষুদানটা সবাই শুধু সকালবেলা টিভি স্টার্ট করে দিল জাস্ট এইটুকুনি। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো প্রচুর জনকে দেখা যায় যে হ্যাঁ মহালয়ার সময় তো কোনো কম্পিটিশন হতো, তো সেক্ষেত্রে প্রচুর জনই
দুর্গা ঠাকুর আঁকলো, কিন্তু একজন দুজন হবে যে যারা চক্ষুদানটাকে ফুটিয়ে তুলবে যে হ্যাঁ একজন শিল্পী একটা মা দুর্গার মূর্তিতে সে চোখটা আঁকছে, তো এরকম একটা ছবি তুলে ধরলো। তো সেটা কিন্তু প্রচুর ফ্যাক্টর বিল্ড করে, তাই জন্য এইগুলোই হচ্ছে মেজর ব্যাপার যে হ্যাঁ প্রত্যেকের ভাবনা কীরকম আলাদা হচ্ছে। আর তার জন্য কিন্তু তাকে কিন্তু অনেক নলেজ রাখতে হয়, মানে নলেজ মিনস আমি এটা বলছি না যে তাকে খুব ভালো ছবি আঁকতে জানতে হবে, তাকে জানতে হবে যে সেই দিনের মাহাত্ম্যটা কী, সেই দিন সম্পর্কে জানতে হবে, তাকে কারেন্ট টাইম সম্বন্ধে সিনারিও সম্বন্ধে কিন্তু জানতে হবে। তো এটা কিন্তু প্রচুর দরকার যে তুমি রিসেন্ট টাইমকে সম্বন্ধে জানো যে হ্যাঁ আজকে কার জন্মদিন, কোনো একজন এমন কোনো বিশেষ দিন কিনা আজকে, বা হোয়াট এভার এই অ্যারাউন্ডে কোনো বিশেষ দিন আছে কিনা, তো সেটাকে টার্গেট করো। কোনো একটা কম্পিটিশন হয়তো সাডেনলি হচ্ছে, তো তুমি দেখো যে তার অ্যারাউন্ডে কোনো একটা বিশেষ দিন আছে কিনা বা এমন কোনো কিছু আছে কিনা, তো সেক্ষেত্রে সেটাকে টার্গেট করো। বা বিশেষ দিন হয়তো নেই, হয়তো কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম হতে পারে, বা হয়তো কোনো ভোট বা এমন কিছু হয়তো অ্যারাউন্ডে হতে পারে, তো সেটাকে টার্গেট করার চেষ্টা করা, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা। কারণ এটা কিন্তু প্রচুর ফ্যাক্টর কাজ করে। অ্যাজ এ জাজ কিন্তু সে দেখে যে একজন স্টুডেন্টের মাথায় কী চলছে, সে কতটা নিজেকে এক্সপ্যান্ড করছে, তার ভাবনাগুলোকে কতটা এক্সট্যান্ড করছে। তো এটা কিন্তু খুবই দরকার। তো আমি যেমন তোমাদেরকে বললাম যে হ্যাঁ দুর্গাপূজার মধ্যে একটা মেজর ফ্যাক্টর কাজ করে মহালয়ার ওপর ছবি আঁকা। তার থেকে শুরু করে ধরো আমি তোমাকে তুলে ধরলাম যে একটা খুবই সিম্পল, যেটা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে ধরো ঢাক বাজাচ্ছে, তার থেকে শুরু করে এই ধুনোচি নাচ, যেটা দুর্গাপুজোর ধুনোচি নাচ খুবই কমন একটা ছবি হয়, যেটা খুবই ক্যাজুয়ালি আমি বলবো যে প্রচুরজন করে থাকে। তো তোমরা ওরকমও একটা ডিফাইন করে দিতে পারো, তো সেটাও প্রচুর একটা ভালো সিম্বলাইজ হয় যে হ্যাঁ দুর্গাপূজার উপর কাজ করেছে। কিন্তু হ্যাঁ এবার যদি আমরা ভাবি যে হ্যাঁ একটুখানি কনসেপ্টকে আরও ডেভেলপ করবো, আমরা একটুখানি ভাবনাটাকে আরও তুলবো, তো সেক্ষেত্রে ধরো তোমাকে জাস্ট দুর্গাপূজা বলে দিয়েছে। এখানে কিন্তু আমি বলছি না যে ধরো বিসর্জন আঁকতে দিল, বা হয়তো দুর্গাপূজার দশমী বিজয়া দশমী আঁকতে দিল, বা হয়তো ওরকমভাবে ডিফাইন করেও দিল না। তো সেক্ষেত্রে তোমার কাছে তো আইডিয়া তো অনেক থাকবে যে আমরা অনেক কিছু সেপারেট করতে পারবো। তো প্রচুরজন থাকে যে দুর্গাপূজা মানেই সে করে দিল হয়তো এরকম ঢাক বাজাচ্ছে, তারপরে হয়তো ধুনোচি নাচ। এটা কিন্তু বাঙালিদের কাছে কিন্তু সিঁদুর খেলাটা কিন্তু একটা খুবই স্পেশাল। তো সেক্ষেত্রে সে হয়তো তুলে ধরলো এই বিজয়া দশমী সিঁদুর খেলাটা, যে সিঁদুর খেলছে, এরকম একে অপরকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, পেছনে মা দুর্গার মূর্তিরা রয়েছে, তো এরকমভাবে ডিফাইন করলো। তো সেটা কিন্তু আরও ফ্যাক্টর কাজ করে। দেখো আমি আগে যে দুটো বললাম তার থেকেও কিন্তু মেজর ফ্যাক্টর কাজ করে যখন সে সিঁদুর খেলাকে ডিফাইন করবে, সেটা কিন্তু একটা খুবই মেজর ফ্যাক্টর কাজ করবে যে হ্যাঁ আমরা যখন সিঁদুর খেলাটাকে তুলে ধরছি তখন কী হবে যে হ্যাঁ বাঙালির একটা খুবই বড় উৎসব, তার থেকে শুরু করে সিঁদুর খেলা একটা খুবই স্পেশাল মানে একটা অ্যাট্রাকশান, তো সেটাকে যখন তুমি তুলে ধরছো। তার থেকে শুরু করে ধরো তুমি তুলে ধরলে যেটা আমি অলরেডি বললাম, সেটা হচ্ছে বিসর্জন একটা খুবই ইমোশনাল ব্যাপার যে হ্যাঁ মা এলো, এবার মাকে বিদায় জানানো হচ্ছে। তো সেক্ষেত্রে বিসর্জনে তুমি এরকম সিন করলে যে কিছুজন মিলে একটা মা দুর্গার মূর্তিকে এরকমভাবে জলে ভাসিয়ে দিচ্ছে, তো সেই সিনটা যদি তুমি ডিফাইন করো সেটাও কিন্তু প্রচুর ফ্যাক্টর কাজ করে। কারণ তোমার কাছে দেখো এই ড্রয়িংটা তো অবভিয়াসলি তোমার অনেক ফিগার রয়েছে, কারণ অনেকজন মিলে ঠাকুরকে বিসর্জন দিচ্ছে, প্লাস তুমি ঠাকুরকে এমনভাবে তুলে ধরলে, তো সেক্ষেত্রে মানে তুলে ধরলে মানে জাস্ট সিনটাকে ডিফাইন করলে সেটাও কিন্তু প্রচুর ফ্যাক্টর কাজ করে। তখন প্রচুরজন ভাববে কি যে দুর্গাপূজা মানে আমি জাস্ট এরকম ধুনোচি নাচ করে দেবো, কিন্তু যদি তুমি একটুখানি কনসেপচুয়ালি ভাবো যে হ্যাঁ আমি এমন কি ছবি আঁকবো যেটা অ্যাটেনশন গেইন করবে, তো সেক্ষেত্রে যদি তুমি এরকম কাজ করো যে হ্যাঁ এই যে মানে বিসর্জনটা হচ্ছে, দেখো সিঁদুর খেলার থেকে আমি বলবো যে বিসর্জনটা আঁকলে কিন্তু আরও ম্যাটার করে, কিন্তু যে সেক্ষেত্রে একটা খুবই ইমোশনাল ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে জাজ ভাবে যে হ্যাঁ এটা ঠিক যে দুর্গাপুজোর শুরুতে কম্পিটিশান হলো আর তুমি বিসর্জন করিয়ে দিচ্ছ, কিন্তু এটাও ঠিক যে তুমি যদি এই ছবিটা আঁকো সেটাও কিন্তু জাজের মাথায় কিন্তু আসবে যে তুমি একটুখানি ডিফারেন্টভাবে কাজ করেছো। কারণ আমাদের ভাবতে হবে যে আমরা ডিফারেন্টভাবে কী কাজ করবো, তো সেটা কিন্তু প্রচুর কিন্তু মানে ইম্প্যাক্ট ফেলে যে হ্যাঁ তুমি এরকমভাবে একটা সিনকে ডিফাইন করলে। তার থেকে শুরু করে ধরো তুমি দেখালে যে হ্যাঁ এই দুর্গাপুজোর অ্যারাউন্ডে আর কী হতে পারে, যে হ্যাঁ নর্মালি কী হয় যে দুর্গাপুজোতে এই সময় যে এত যে প্যান্ডেল হয়, তো প্যান্ডেল হপিং, প্রচুর মানুষজন যাচ্ছে প্যান্ডেল দেখতে, সেখানে মানুষজন সেলফি তুলছে, ছবি তুলছে, এত গাদা ভিড়, তার মধ্যে মানুষজন ধাক্কাধাক্কি করে পড়ে যাচ্ছে, কত ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো এই সিনটাও কিন্তু তুমি ডিফাইন করতে পারো যে সামনে একটা প্যান্ডেল রয়েছে যেখানে তুমি দুর্গা ঠাকুরটাকে খুবই হালকাভাবে ব্যাকগ্রাউন্ডে ডিফাইন করলে, তোমাকে অত বেশি ডিটেলস করতে হবে না, তার সামনে দেখালে যে হ্যাঁ মানুষের ভিড় রয়েছে, প্রচুরজন হাতে সেলফি তুলছে। তো এটা কি হচ্ছে যে তোমার রিয়েল লাইফটাকে তুমি তুলে ধরছো, কারেন্ট টাইমটাকে তুলে ধরছো। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু প্রচুর ফ্যাক্টর কাজ করে। আমি বলবো যে জাস্ট তখন ভাববে যে হ্যাঁ তুমি একটা সিনকে ডিফাইন করেছো, তুমি গতানুগতিক ছবি আঁকোনি যে হ্যাঁ সিঁদুর খেলা করে দিলাম বা বিসর্জন করে দিলাম বা ধুনোচি নাচ করে দিলাম, তুমি একটা সিনকে ডিফাইন করেছো, সেটাও কিন্তু প্রচুর ফ্যাক্টর কাজ করে। তার থেকে শুরু করে তুমি যদি একটুখানি রিলিজিয়ান বেস যদি করে দাও যে হ্যাঁ
দুর্গাপুজোর কোনো একটা মণ্ডপ, তার সামনে একজন মুসলমান হয়তো দাঁড়িয়ে রয়েছে, সে হয়তো নমস্কার করছে। এবার দেখো এই ছবিটা যখন তুমি আঁকবে তখন হয়তো অনেকটা মানে অনেকে হয়তো এটাকে ক্রিটিসাইজ করতে পারে যে হ্যাঁ এই সিনটা কেন ডিফাইন করা হলো, কিন্তু অবভিয়াসলি না, এই উৎসব তো সবার, ধর্ম হতে পারে যার, কিন্তু উৎসবটা তো সবার, তো যে কেউ কিন্তু এই উৎসবে আসতে পারে, পালন করতে পারে, এই উৎসবকে মানতে পারে, তো এনজয় করতে পারে। তো এটা কিন্তু খুবই দরকার। তো তুমি তোমার ছবির মাধ্যমে একটা মেসেজ দিলে, তুমি ফুটিয়ে তুললে বাস্তবটাকে, তো এটাও কিন্তু খুবই ভালো যে হ্যাঁ তুমি একটা কীরকমভাবে সিনকে ডিফাইন করছো। তার থেকে শুরু করে তুমি ধরো তুলে ধরলে যে হ্যাঁ এখন তো মানে এই যে ধরো চারপাশে এত এত মণ্ডপ, এত এত মানুষের ভিড়, তো তার মাঝখানে হয়তো কিছু মানুষজন হয়তো এরকম কিছু হয়তো বিক্রি করছে, হতে পারে সে বেলুন বিক্রি করছে, হতে পারে তুমি দেখালে যে চাইল্ড লেবারটাকে দেখালে যে হ্যাঁ কিছু বাচ্চারা থাকে না যে এরকম ধরো কোনো সামান্য কিছু বিক্রি করছে, তাদের ডেলি রোজগারের জন্য তারা চেষ্টা করছে এরকম বিক্রি করতে, তো তুমি তার মাঝখানে তুলে ধরলে। ভাবো তুমি দুর্গাপুজো, তোমার দুর্গাপূজার উপর ফোকাসটা তাহলে ধীরে ধীরে কিন্তু একটা কিন্তু সমাজের দিকে একটা রিয়েল লাইফ বেসড একটা ডেলি লাইফে কী হচ্ছে, তো ওইগুলোর উপর কিন্তু তোমার চলে যাচ্ছে। বা তুমি ভাবো শুরুতে আমি বলেছিলাম যে ঢাক বাজাচ্ছে মানে ধুনুচি নাচ, ওটা সেখান থেকে আমি কিন্তু একটা কনসেপ্টে নিয়ে চলে এসেছি। তো এটাও কিন্তু ম্যাটার করে যে হ্যাঁ তুমি দুর্গাপুজোর মধ্যে তুমি কী কী কনসেপ্ট নিয়ে আসছো। জাজকে সত্যিই বলতে গেলে পুরো নাড়িয়ে দেবে, সত্যি নাড়িয়ে দেবে, তারপরে হৃদয়কে নাড়িয়ে দেবে, কারণ যখন তুমি একটা সমাজের দিককে তুলে ধরছো, তো এটা কিন্তু প্রচুর প্রচুর ফ্যাক্টর কাজ করে যে তুমি কিভাবে এই টপিকগুলোকে ভাববে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে দেখো আরও ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাবা যায়। আমি অলরেডি তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিলাম, আর এইগুলো কিন্তু আমি কাজগুলো করেছি। হতে পারে কিছু কিছুর হয়তো আমি জাস্ট কম্পোজিশন দিয়ে দিয়েছি, কালার করিনি, কারণ আমি চাই যে তোমরা কম্পোজিশনটা বোঝো, কনসেপ্টটা বোঝো, কালার তো তোমরা ইজিলি করতে পারবে। তো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এর ওপর প্রচুর কাজ রয়েছে। তো আজকে তোমাদেরকে জাস্ট বোঝালাম যে একটা টপিকের ওপর মেজর কত কত রকমেরভাবে কনসেপ্ট বিল্ড করা যেতে পারে। তবে হ্যাঁ আরও কনসেপ্ট বিল্ড করা যায়, তার জন্য অনেক ভাবতে হবে, তার থেকে শুরু করে একটুখানি সোশ্যাল মিডিয়াও ঘাঁটতে হবে, চারপাশে দেখতে হবে। দুর্গাপুজোর টাইমে ধরো বেরোলে তো শুধুমাত্র প্যান্ডেলের ছবি কেন, চারপাশটাও একটুখানি দেখো যে কী চলছে, অনেক কিছু কিন্তু চলে, তো সেইগুলোকে ডিফাইন করলে তো এটাও কিন্তু মেজর ফ্যাক্টর কাজ করে। তো আজকে আমরা খুবই ডিটেলসে ডিসকাশন হয়েছে, অনেক বড় ডিসকাশন হয়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। তো আজকে বিদায় জানাচ্ছি, কালকে আমরা আরও ডিসকাশন করবো, অনেক কিছু নিয়ে আসবার। অ্যাকচুয়ালি তোমাদেরকে ওই মোটিভেশনটা দেবো যে ছবি আঁকো কিন্তু রিসার্চ করার মতো করো।